আরব বিশ্বের বিস্ফোরা, মধ্যপ্রাচ্যের ক্যান্সার, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রক্সি স্টেট ইসরায়েলের এবার আনুষ্ঠানিকভাবে মৃত্যু হতে চলেছে। 2025 সালের 4 ডিসেম্বর ইসরায়েল রাষ্ট্রের পতনের ক্ষেত্রে একটি নির্ণায়ক দিন হিসেবে সূচিত হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আইন করে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির আইনে ইসরায়েল রাষ্ট্রকে চিরতরে আমেরিকার বন্ধু রাষ্ট্রের তালিকা থেকে বার করে দেওয়া হয়েছে। আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করতে আর দায়বদ্ধ থাকবে না। এতদিন ধরে আমেরিকা যে ইসরায়েল ফার্স্ট, আমেরিকার মানুষের ট্যাক্সের পয়সায় ইসরায়েলকে বাঁচিয়ে রাখার, তাকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে শক্তিশালী করার যে আইন এতদিন ধরে আমেরিকা অনুসরণ করে আসছিল, সেই আইনে এবার ছেদ পড়ে গেল। আমেরিকার কাছ থেকে ধাক্কা খেয়ে বিতাড়িত হয়ে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবার ঘোষণা করছেন যে আগামী 10 বছর ধরে ইসরায়েল রাষ্ট্র 110 বিলিয়ন ইউএস ডলার খরচ করবে সামরিক অস্ত্র তৈরি করার ক্ষেত্রে। তারা অস্ত্রের নিরিখে স্বাবলম্বী হবে, নিজের দেশকে তারা নিজেই অস্ত্র নির্মাণ করে শক্তিশালী করবে। যখন ইসরায়েল রাষ্ট্র অর্থনৈতিকভাবে ভঙ্গুর, নতুন করে ইসরায়েল রাষ্ট্রে বিদেশি বিনিয়োগ আসার কোনো সম্ভাবনাই নেই, এমনকি দেশের যারা বিনিয়োগকারী তারা যখন বিদেশে বিনিয়োগ করছে তাদের টাকাকে সুরক্ষিত রাখার জন্য, সেই সময়ে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করছে তারা আগামী 10 বছরে 110 বিলিয়ন ইউএস ডলার খরচ করবে। এই ঘোষণা কি শুধু ঘোষণা মাত্র? বাস্তবে আদৌ ইসরায়েল রাষ্ট্রের সেই অর্থনৈতিক শক্তি কি আছে 110 বিলিয়ন ডলার খরচ করবার মতো? চলুন আমরা তথ্য দিয়ে আজকে বোঝার চেষ্টা করি। ইসরায়েলে গত কয়েক বছরে 2022 সাল অর্থাৎ গাজা যুদ্ধের আগে ইসরায়েলের বাৎসরিক যে বাজেট ঘাটতি তার পরিমাণ ছিল 8 বিলিয়ন ডলার। আর সেই বাজেট ঘাটতি 2023 সালে যখন গাজাকে আক্রমণ করলো, যখন যুদ্ধ শুরু হলো, সেই বছরে এই ঘাটতি বেড়ে গিয়ে দাঁড়ালো 21 বিলিয়ন ডলার। 8 থেকে 21 হয়ে গেল, প্রায় 3 গুণ। তারপরে 2024 সাল যুদ্ধের দ্বিতীয় বছরে ইসরায়েল ধারাবাহিক যখন বোমা বর্ষণ করছে গাজা ভূমির উপরে, একটার পর একটা শিশু এবং নারীকে খুন করে চলেছে, তখন তার বাজেট ঘাটতি পরিমাণ বেড়ে হয়ে গেল 46 বিলিয়ন ডলার। 2 বছরের যুদ্ধে অর্থাৎ 25 সাল যখন তারা অক্টোবর মাস পর্যন্ত যুদ্ধ চালিয়েছে, এই বছরে কত পরিমাণ বাজেট ঘাটতি হয়েছে তা ইসরায়েল তথ্য প্রকাশ করার সাহস রাখে না, কাপুরুষের মতো তার তথ্যকে লুকিয়ে রেখেছে। এখানে আন্দাজ করা যায় যে বাজেট ঘাটতির পরিমাণ বর্তমানে বেড়ে প্রায় 70 বিলিয়ন ডলার ছুঁয়েছে, অনুমান করাই যায়। অন্যদিকে আমরা দেখব যে ইসরায়েল রাষ্ট্র যুদ্ধের আগে প্রতি বছর তারা বাৎসরিক 9.5 বিলিয়ন ডলার করে, 2023 সালে তারা 9.5 বিলিয়ন ডলার করে ঋণের সুদ গুনত। সেই সুদ বেড়ে 2024 সালে 13 বিলিয়ন ডলার হয়ে যায়, যেটা প্রায় বিপজ্জনক সূচক। তারপরে 2025 সালে এসে যেটা দাঁড়িয়েছে 46 বিলিয়ন ডলার। যে ঋণ সুদ গুনতেই যদি 46 বিলিয়ন ডলার ইসরায়েল রাষ্ট্রের খরচ হয়, সেই ইসরায়েল রাষ্ট্রের বাস্তবভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব। কারণ আমরা আগে আলোচনা করেছি যে ইসরায়েল রাষ্ট্রের যারা মেধাবী মানুষ, বিজ্ঞানী, অধ্যাপক, তারা এখন কাতারে কাতারে ইসরায়েল রাষ্ট্র পরিত্যাগ করছে। অন্যদিকে ইসরায়েল রাষ্ট্রের যারা বিনিয়োগকারী, শিল্পপতি, তাদের একটা বড় অংশ ইতিমধ্যেই দেশ ত্যাগ করে তারা ইউরোপ বা আমেরিকায় তাদের নাগরিকত্ব গ্রহণ করছে, পার্মানেন্টলি বসবাস শুরু করছে। ফলে ইসরায়েল রাষ্ট্র যখন গোটা পৃথিবীতে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, মানুষ যখন ওয়ার কমপ্লিসিট থাকতে চাইছে না, ইসরায়েলি পণ্যকে বর্জন করতে চাইছে, এবং পৃথিবীর কোনো কোম্পানি বর্তমান সময় দাঁড়িয়ে ইসরায়েল রাষ্ট্রে বিনিয়োগ করার সাহস রাখে না। ফলে ইসরায়েল রাষ্ট্রে যখন দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, যখন বেকারত্বের হার হু করে বেড়ে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে ইসরায়েল রাষ্ট্র তার ঋণ পরিশোধ করার সক্ষমতা রাখতে পারবে না। অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র ইতিমধ্যেই প্রায় দেউলিয়া হওয়ার অবস্থা তৈরি হয়ে গেছে। যখন ইসরায়েল রাষ্ট্র ইতিমধ্যেই দেউলিয়া হওয়ার পাকাপাকি বন্দোবস্ত করে ফেলেছে, সেই সময় এলো এই ভয়ঙ্কর সংবাদ। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র
ইসরায়েলের উপর থেকে পাকাপাকিভাবে তার অর্থনৈতিক এবং সামরিক সমর্থন স্থায়ীভাবে তুলে নিল। এই সময়ে যখন ইসরায়েল অর্থনৈতিক দিক থেকে ভঙ্গুর এবং খাবি খেতে শুরু করেছে, আমেরিকা যুক্তরাষ্ট্র তার উপর থেকে সম্পূর্ণ অর্থনৈতিক এবং সামরিক সমর্থনে হাত তুলে নিল পাকাপাকিভাবে, আইন করে, স্থায়ীভাবে। এতদিন ধরে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র নিরন্তর নিরবচ্ছিন্নভাবে ইসরায়েলকে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য করে আসছিল, তখন যদি ঋণের অবস্থা এই হয় আর আমেরিকা যখন তার সাহায্য করা বন্ধ রাখবে, যুদ্ধ করতে হবে ইসরায়েলকে একা, তখন তার ঋণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াতে পারে এটা শুধু অনুমানের ব্যাপার। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ইসরায়েল রাষ্ট্র আগামী দিনে তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারবে না কোনোভাবেই। তবে অনেকেই মনে করতে পারেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করবে না, ইসরায়েলকে অস্ত্র দেবে না, এটা আবার হয় নাকি? তবে এই কথা পদাতিক চ্যানেল দাবি করছে, এটা মোটেই ঠিক নয়। দাবি করছে খোদ জিউইশ মুখপত্র ফরওয়ার্ড তারা দাবি করেছে, ট্রাম্পস ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি রিভিলস আ পেইনফুল ট্রুথ, ইসরায়েল ইজ নিউলি ভালনারেবল। অর্থাৎ ইসরায়েল এখন সত্যি সত্যি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, তার নিজেকে বাঁচাবার শক্তি নেই। এই কথা উদ্বেগ প্রকাশ করে জানাচ্ছে ফরওয়ার্ড। এখন প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্র যারা এতদিন ধরে ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা করে আসছিল, মধ্যপ্রাচ্যে অস্থির করে তোলা, একটার পর একটা যুদ্ধ বাঁধানো, নির্বিচারে আরব ভূমিকে দখল করে একটা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তৈরি করার স্বপ্নে শেক দিচ্ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, এবার হঠাৎ করে কেন এই উলটপুরাণ? আমেরিকা যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে সমস্ত রকম অর্থনৈতিক এবং সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ালো? এর উত্তর খুঁজতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়েছিলেন একটি প্রতিশ্রুতি দিয়ে, আর তা হলো আমেরিকার অ্যাফোর্ডেবিলিটিকে বাড়ানো, অর্থাৎ ইনফ্লেশন কমিয়ে আমেরিকার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে বাড়িয়ে তারা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করা। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমেরিকায় ধারাবাহিকভাবে জিনিসপত্রের দাম এমন বেড়েছে এবং মানুষ ক্রমশ গরিব হয়ে যাচ্ছে, ধনী ও দরিদ্রের ব্যবধান হু হু করে বেড়ে চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে বিগত কয়েক বছর ধরে বাড়ি ভাড়া, কেবলমাত্র বাড়ি ভাড়া ঠিক এইভাবে বেড়ে চলেছে। কেবল বাড়ি ভাড়া একেবারে রকেট গতিতে বেড়ে চলেছে, যেখানে মানুষের রোজগারের গতি স্তিমিত এবং ধীর। রোজগার যখন বাড়ছে না, তখন বাড়ি ভাড়া ঠিক এইভাবে বেড়ে চলেছে। অন্যদিকে আমেরিকার 37 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 10 কোটি মানুষ তারা তাদের হেলথ ইন্স্যুরেন্স কিনতে পারছেন না, অর্থাৎ তাদের স্বাস্থ্য নিয়ে এক বিপুল ভরাডুবি। আমেরিকায় হেলথ ক্যাটাস্ট্রফি শুরু হয়েছে। আমেরিকার মানুষ এখন নতুন করে তাদের ট্যাক্সের পয়সা দিয়ে ইসরায়েল বাঁচুক না মরুক সে বিষয়ে আর তারা জানতে আগ্রহী নয়। নিজে বাঁচলে তবেই বাপদাদার নাম। আমেরিকার মানুষ এখন এই কথায় বিশ্বাস করে। আমেরিকার প্রতিটা রাজনৈতিক নেতাকে তারা গলা টিপে ধরছে যে তারা কোনোভাবেই ভিন রাষ্ট্রের জন্য এক কানাকড়ি পর্যন্ত তারা খরচ করবে না। ডোনাল্ড ট্রাম্প এখন বাধ্যতামূলকভাবে ওই কোলের ছেলেকে গলা টিপে মারতে বাধ্য হচ্ছেন, তার কাছে অন্য কোনো উপায় নেই। আর তার প্রমাণ এখন আমেরিকার প্রতিটা রাজনৈতিক ঘটনা থেকেই পাওয়া যাচ্ছে। একদিকে যখন জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরে তিনি অ্যাফোর্ডেবিলিটির কথা বলে ভোটে জয়ী হয়েছেন, রিপাবলিকান দল তার কাছে ধরাশায়ী হয়েছে। আর অন্যদিকে একটার পর একটা তরুণ রাজনৈতিক নেতা আমেরিকায় এই অ্যাফোর্ডেবিলিটির কথা বলে, ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করার কথা বলে আমেরিকায় জনপ্রিয় হয়ে উঠছেন। অন্যদিকে এতদিন ধরে আমেরিকায় এই প্যাক অর্থাৎ ইসরায়েলের লবি যারা প্রকাণ্ড শক্তিশালী ছিল, আমেরিকার রাজনৈতিক ভাগ্য তারাই নির্ধারণ করত। সেই এই প্যাকের একজন অন্যতম মুখপাত্র এলিজ স্টেফানিক, আপনারা ছবিতে যাকে দেখছেন, ইনি আমেরিকার কংগ্রেস ওম্যান ছিলেন। ডোনাল্ড ট্রাম্প তাকে বাধ্য করেছেন রাজনীতি ছাড়তে এবং তিনি কংগ্রেস ওম্যান পদ থেকে পদত্যাগপত্র দিলেন এই মাত্র 2 দিন আগে। এর কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রে যে সব নেতারা এতদিন ধরে এই প্যাকের হয়ে রাজনীতি করতেন, এখন আমেরিকার জনগণ কোনোভাবেই চাইছেন না আমেরিকার কোনো নেতা এই প্যাকের হয়ে কাজ করুক বা ইসরায়েলের হয়ে কাজ করুক। আমেরিকার ঋণের বোঝা যখন আকাশ ছোঁয়া, সেই অবস্থায় দাঁড়িয়ে এই ইসরায়েল রাষ্ট্রের ভাগ্যকে সুরক্ষিত রাখা
আমেরিকার পক্ষে এখন না সম্ভব না বাস্তবসম্মত। তাই আমেরিকার মানুষ এখন জেগে উঠেছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিচ্ছেন, তারা বরং এখন প্যালেস্তাইনপন্থী। আমেরিকার আজকের এই ইসরায়েল বিরোধী অবস্থানের নেপথ্যে সৌদি আরব এবং কাতারের ভূমিকা অনন্য। আমেরিকার এই প্যাক এতদিন ধরে যে ইসরায়েলপন্থী রাজনীতি খেলে আসছিল, সেই রাজনীতিকে দুর্মুষ করতে সৌদি আরব এবং কাতার তারা নীরবে এক দারুণ চাল চেলে দিয়েছে। গত 2 দশক ধরে ধারাবাহিকভাবে আমেরিকার শিক্ষা, প্রযুক্তি এবং রিয়েল এস্টেট খাতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। ফলে আজ আমেরিকার রাজনীতি এবং বিদেশ নীতিকে সৌদি আরব দারুণভাবে প্রভাব বিস্তার করে। বিশেষ করে আমেরিকার সিলিকন ভ্যালি, সেখানে সৌদি আরব পৃথিবীর মধ্যে সবচাইতে বৃহৎ বিনিয়োগকারী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এই শক্তিকে কাজে লাগিয়ে এমবিএস অর্থাৎ সৌদি আরব রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের উপরে প্রভূত চাপ সৃষ্টি করেছে যে আমেরিকা যদি ইসরায়েল ফার্স্ট পলিসি থেকে যদি সরে না আসে এবং ইসরায়েলকে যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সৌদি আরব আমেরিকা থেকে তাদের বিনিয়োগকে সরিয়ে প্রয়োজনে এমনকি চীনে তাদের এই বিনিয়োগকে তারা ঢালতে শুরু করবে। এটা কেবল হুমকি নয়, শুধুমাত্র 2025 সালে এসেই সৌদি আরব সিলিকন ভ্যালি থেকে 80 থেকে 100 বিলিয়ন ইউএস ডলার তারা তুলে নিয়েছে এবং সেই টাকা তারা চায়নাতে ইনভেস্ট করতে চলেছে। এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তিনি বাধ্য হচ্ছেন সৌদি আরবের পরামর্শ মতো তার বিদেশ নীতিকে সাজাতে। তাছাড়া আমরা দেখলাম আরও একটি নমুনা, যখন ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ এমবিএস তথা সৌদি আরবকে অপমান করলো তাদের দেওয়া দ্বিরাষ্ট্রিক সমাধানের কথা শুনে, স্মোট্রিচ নাকুচু করে জানিয়েছিল আরবের মানুষকে আরো বহুকাল মরুভূমিতে উচ্চড়ে বেড়াতে হবে যদি তারা দ্বিরাষ্ট্রিক সমাধান চায়। তার ঠিক 24 ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প স্মোট্রিচকে ধমক দিয়ে সৌদি আরবের কাছে মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য করিয়েছেন। আর এই উদাহরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে সৌদি আরব আজ থেকে 40 বছর আগের যে সৌদি আরব বা আরব ভূমি আর বর্তমানে আরব দেশ এক নয়। আরব এখন বর্তমানে আমেরিকার বিদেশ নীতিকে স্থির করে, ইসরায়েল নয়। এ তো গেল আমেরিকার প্রসঙ্গ। আমেরিকা কোনোভাবেই আর ইসরায়েল রাষ্ট্রকে সাহায্য করতে পারছে না নানান কারণে। তাহলে প্রশ্ন উঠতে পারে ইউরোপ কি করবে? ইউরোপ কি তাহলে আগের মতোই ইসরায়েলকে সামরিকভাবে এবং আর্থিকভাবে সাহায্য করতে থাকবে? না, এখানেও কিন্তু বড়সড় বিপদ। ইউরোপের পক্ষে এই মুহূর্তে ইসরায়েলের পাশে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়, কারণ ইউরোপ নিজেই রুগ্ন এবং পতনশীল। ইউরোপ ডুবছে, কারণ ইতিমধ্যে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে রেখেছে 2027 সালের মধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র পাকাপাকিভাবে ন্যাটো থেকে প্রস্থান করছে। অর্থাৎ ন্যাটোকে যদি টিকে থাকতে হয় তাহলে ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের নিজেদের অর্থ ব্যয়ের মাধ্যমেই ন্যাটোকে টিকিয়ে রাখতে হবে। অপরদিকে রাশিয়া বিপদ। রাশিয়া যখন ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার পথে, তখন জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড তারা থরথর করে কাঁপছে। যে কোনো সময়ে রাশিয়ার সঙ্গে ইউরোপের যুদ্ধ শুরু হতে পারে। তৃতীয়ত, ইউরোপ মহাদেশের একমাত্র শক্তি তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যে প্রোডাকশনকে গলা টিপে ধরতে চলেছে চীন। তাই ইউরোপ এখন সবচাইতে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে পঙ্গু হতে থাকা একটা মহাদেশ, যে মহাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ঘোলাটে। এই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই ইউরোপের পক্ষে আর সম্ভব নয় ইসরায়েলকে বাঁচিয়ে রাখা। যখন ইসরায়েলের মূল পৃষ্ঠপোষক আমেরিকা সরে দাঁড়াচ্ছে, তখন ইউরোপের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় ইসরায়েলকে সামরিক এবং অর্থনৈতিক সাহায্য জুগিয়ে যাওয়া। তাই এই আলোচনায় আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎ কতখানি বিপন্ন হতে যাচ্ছে। তাছাড়া যেভাবে ইসরায়েল গাজা ভূমির উপরে গণহত্যা চালিয়েছে, এই দৃশ্য দেখার পর ইউরোপের অধিকাংশ মানুষ এখন প্যালেস্টাইনপন্থী। তারা প্যালেস্টাইনের মুক্তি চায় এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা সোচ্চার। এই জায়গায় ইউরোপের অধিকাংশ রাষ্ট্রেই মানুষ যখন প্যালেস্টাইনপন্থী, তখন কোনো রাজনৈতিক দলের পক্ষেই বর্তমানে ইসরায়েলকে সমর্থন করে ইসরায়েলকে অস্ত্র পাঠিয়ে ভোটে জেতা সম্ভব নয়। তাই রাজনৈতিক কারণেই ইউরোপের পক্ষে এখন ইসরায়েলের পাশে দাঁড়ানো অসম্ভব। অন্যদিকে এখন ইসরায়েল অস্ত্র তৈরি করে স্বাবলম্বনের কথা বলার পশ্চাতে আরও একটি বড় কারণ,
কারণ ইউরোপের এই রাষ্ট্রগুলি মানুষের চাপে তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে তারা নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে। আর এই তালিকা কিন্তু দীর্ঘ। আমরা ইতিমধ্যে দেখছি ইউরোপের স্পেন, স্লোভেনিয়া, বেলজিয়াম, টার্কি এই রাষ্ট্রগুলি তারা আর্মস এম্বার্গো দিয়েছে। অন্যদিকে সাউথ আফ্রিকা, বলিভিয়া, কলম্বিয়া এই সমস্ত রাষ্ট্র তাদের দেশ থেকে ইসরায়েলকে অস্ত্র তো পাঠাবে না, এমনকি তাদের দেশ হয়ে কোনো জাহাজ অস্ত্র নিয়ে এসে ইসরায়েলে পৌঁছাতে পারবে না। অন্যদিকে জার্মানি, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড, ইটালি, কানাডা, আয়ারল্যান্ড এই রাষ্ট্রগুলিও তাদের অস্ত্র সরবরাহ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করেছে। তারাও আর নতুন করে ইসরায়েলের হাতে অস্ত্র দিতে চাইছে না। এই অবস্থায় বেঞ্জামিন নেতানিয়াহু তিনি দিশেহারা। আগামী দিনে তার গ্রেটার ইসরায়েল গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন এখন অচিরে ভেঙে পড়ছে। এখন তিনি হুঙ্কার দিচ্ছেন আগামী দিনে 110 বিলিয়ন ইউএস ডলার খরচ করে অস্ত্রে নাকি তিনি স্বাবলম্বী হবেন। আর আদৌ কি ইসরায়েলের পক্ষে অস্ত্র নির্মাণ করে স্বাবলম্বী হওয়া সম্ভব? তার উত্তর এক্স্যাক্টলি নো। ইসরায়েলের পক্ষে যখন তারা দেউলিয়া আর্থিকভাবে এবং সামরিক অস্ত্র তৈরির ক্ষেত্রে যে প্রস্তুতি লাগে, যে সামরিক পরিকাঠামো লাগে, সেই পরিকাঠামো ইসরায়েলের কিন্তু মোটেই নেই। তারা এতদিন ধরে আমেরিকার উপরে নির্ভর করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, সেই ইসরায়েল হঠাৎ করে ফাঁপড়ে পড়ে গেছে। আধুনিক যুগের সামরিক অস্ত্র তৈরির ক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তির প্রয়োজন, সেই প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েল পুরোপুরি বিদেশের উপর নির্ভরশীল। তাদের দেশীয় প্রযুক্তি অত্যন্ত অনুন্নত কিংবা নেই। সে হোক ফাইটার জেট, এআই চিপ, মিসাইল টেকনোলজি, প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখছি কোথাও 100% ডিপেন্ডেন্স, কোথাও 95% ডিপেন্ডেন্স, কোথাও 80% ডিপেন্ডেন্স। মাত্র দুটো ক্ষেত্রে, কেবল র্যাডার কম্পোনেন্টসের ক্ষেত্রেই খানিকটা স্বাবলম্বী। 25% তারা ডিপেন্ড করে বিদেশের উপরে, 75% তারা নিজে স্বাবলম্বী। কিন্তু বাকি ক্ষেত্রে তারা দারুণভাবে অন্য দেশের উপর নির্ভরশীল। কিন্তু এই ক্ষেত্রে দরকার টাকা। বিদেশ থেকে টাকা দিয়ে প্রযুক্তি কিনতে হবে ইসরায়েলকে। আর এই টাকার ক্ষেত্রে ইসরায়েল ইতিমধ্যেই দেউলিয়া। তাই আগামী দিনে যে ঘোষণা, অর্থাৎ সামরিক অস্ত্র তৈরি করে স্বাবলম্বী হয়ে আরব রাষ্ট্রগুলোকে খুন করা, সেই স্বপ্ন এখন স্বপ্নই থেকে যাবে ইসরায়েলের পক্ষে। বরং ইসরায়েলের ঘাড়ের উপরে বিপদ এখন হিজবুল্লাহ বা ইরান। আর তার উপরেও যদি ইসরায়েল অস্ত্র তৈরিও করে, সেই অস্ত্রের গুণগত মান কিন্তু কোনোভাবেই বিশ্বমানের হবে না। যে অস্ত্র তৈরি হবে সেই অস্ত্র দিয়ে অন্তত ইরানের সঙ্গে যুদ্ধে লড়া সম্ভব নয়। কারণ এই 2 থেকে 3 বছরের মধ্যেই ইরান তার ব্যালিস্টিক মিসাইলের দক্ষতা এমন পর্যায়ে নিয়ে গেছে, যার সঙ্গে মোকাবেলা করা ইসরায়েল তো দূরছাই, বরং আমেরিকা যুক্তরাষ্ট্র স্তম্ভিত এবং আতঙ্কিত। চলুন ইরানের বর্তমান অবস্থা আমরা দেখে নিই। ইরানের এই বিস্ময়কর অভ্যুত্থানের কথা আর কেউ না, খোদ বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন ইরানস প্রোডাকশন অফ ব্যালিস্টিক মিসাইলস কুড ইনক্রিজ টু অ্যাজ মেনি অ্যাজ 3000 পার ইয়ার। প্রতি বছরে ইরান এখন 3000 করে তারা ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করছে, যা ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কারণ আমরা জানি ইসরায়েল এতদিন ধরে যে আয়রন ডোমের গল্প দিত পৃথিবীকে, সেই আয়রন ডোম আসলে মিথ, এবং যেটুকু সুরক্ষা ছিল সেই সুরক্ষা আমেরিকা দেয়া। বর্তমানে আমেরিকা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আর 1 পয়সাও খরচ করবে না। ফলে যদি ইরান এই ব্যালিস্টিক মিসাইল ডেভেলপ করতে থাকে ভয়ঙ্কর মাত্রায়, আগামী দিনে ইসরায়েলের সামরিক সুরক্ষা নিয়ে বড় সড় প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ ইরান যেভাবে তার সামরিক শক্তিকে বাড়িয়ে চলেছে, এবং অন্যদিকে ইরানের স্যাটেলাইট হিজবুল্লাহ এবং হুথি তারাও যেভাবে যুদ্ধংদেহী অবস্থান নিয়ে আছে, ইসরায়েলের পক্ষে আগামী দিনে আদৌ তার অস্তিত্ব টেকানো সম্ভব হবে যদি আমেরিকা এবং ইউরোপ তাকে সমর্থন না করে, তাকে সাহায্য না করে। নিশ্চিত করে বলা যায় ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার এবং তার ধ্বংস অনিবার্য।